13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেহেতু এটা সরাসরি উত্তরবঙ্গের সাথে কানেক্টেড, আর এই মুহূর্তে পড়শি দেশ বাংলাদেশের একটা খুব একটা সিচুয়েশান ভালো না, সেই জন্য ফুল টু সিকিউরিটি আমি যা দেখতে পাচ্ছি। আমরা দমদম ক্রস করছি, আর এই যে ঢুকছে শিয়ালদা লালগোলা এই মুহূর্তে শিয়ালদাতে। এতক্ষণ আমরা ছিলাম জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে, এবারে আমরা চলে এলাম আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, এরপর কোচবিহার ডিস্ট্রিক্ট। নর্থ বেঙ্গলের লোকেরা এমনি একটু তেলে ঝোলে রান্না পছন্দ করে, তার উপর স্পাইসিনেস। তো বন্ধুরা, এই হচ্ছে কোচবিহারের বিখ্যাত রাজবাড়ি, যেটা ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে তৈরি হয়েছিল। পালকি চালের ভাত আর চিকেন, লাল লাল ঝাল ঝাল। গুড ইভিনিং ফ্রম শিয়ালদা স্টেশন। আজ 7ই আগস্ট 2024, আবারও একটি ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। বেরিয়ে পড়লাম আবারও একটি নতুন জার্নির উদ্দেশ্যে। আজকের গন্তব্য রাজার শহর কোচবিহার, কোচেদের শহর, কোচ রাজবংশীদের শহর কোচবিহারে। আর আমি নিজেও একজন রাজবংশী হিসেবে প্রথমবার জীবনে কোচবিহারে পা দিতে চলেছি। তারই সাথে আজ উত্তরবঙ্গ এক্সপ্রেসকে বেছে নিয়েছি কোচবিহার যাওয়ার জন্য। 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটা প্রতিদিন এই শিয়ালদা স্টেশন থেকে 7:44 ছেড়ে পরের দিন 8:55 নিউ কোচবিহারে পৌঁছে যায়। সেই ট্রেনেই জার্নি করবো এবং কোচবিহারে পৌঁছে কোচবিহারের বিভিন্ন জায়গা তোমাদের সাথে শেয়ার করবো, ঘুরে দেখাবো এবং যা যা অভিজ্ঞতা হবে সম্পূর্ণ শেয়ার করছি। আশা করছি প্রত্যেকটা জার্নির মতো এই জার্নিটা তোমাদের ভালো লাগবে। এবং এই মুহূর্তে ঘড়িতে 6:39, 7:40 আমাদের ট্রেন রয়েছে, অনেকটা টাইম রয়েছে। তবে ভেতরে যেতে হবে, কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিল সেটাও দেখতে হবে। সঙ্গে দেখো, জার্নিটা কোচবিহার পর্যন্ত হতে চলেছে। এই মুহূর্তে 6:45, আর এই হচ্ছে ব্যস্ততম শিয়ালদা স্টেশন। দেখো কত সুন্দর লাগছে শিয়ালদা স্টেশনকে। আর এই মুহূর্তে অফিস টাইম, বুঝতেই পারছো, অফিস ফেরত বলতে গেলে কতটা ভিড়, কী পরিমাণে ভিড় দেখাই যাচ্ছে। আর এই যে আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস দিয়ে দিয়েছে আজ 11 নম্বর প্ল্যাটফর্মে, 13147। নর্মালি 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে থাকে, তবে আজ দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে। ওটা 6:50, আর 11 নম্বর প্ল্যাটফর্মে আমাদের দিয়ে দিয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। অলরেডি ঢুকে যাচ্ছে, যা দেখতে পাচ্ছি ট্রেন। আজ আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে S5, আর এই যে দেখতে পাচ্ছ লাইনটা সমস্ত কিন্তু আনরিজার্ভ, মানে জেনারেল কম্পার্টমেন্টের লাইন লেগে গেছে। আমাদেরকে একদম সামনের দিকে যেতে হবে, এই জন্যই মানে হুড়োপাটা, বুঝতেই পারছো, যেহেতু আনরিজার্ভ রয়েছে তারা অনেক আগে থেকে এসছে, সিট নিতে হবে। আমরা ঠিক সামনের দিকে এগোচ্ছি। এই হচ্ছে আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস, যা দেখতে পাচ্ছি সম্পূর্ণ LHB কোচ। 2024-এর মে মাস থেকে LHB কোচ করা হয়েছে, এর আগে সম্পূর্ণ ICF কোচ ছিল। সম্পূর্ণ LHB কোচে আজকে জার্নি করতে চলেছি, এই জন্যই বেছে নেওয়া, তোমাদের পুরো ইনফরমেশনটা দিতে পারবো। আমাদের কোচ রয়েছে S5, ঠিক সামনের দিকে যেতে হবে। তো এই হচ্ছে আমাদের S5, চলো ওঠা যাক। ঢুকে এদিকে রয়েছে দুটো ওয়াশরুম, যেমনটা থাকে, মিরার অ্যান্ড এদিকে বেসিন। আর এই হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট। এই হচ্ছে কম্পার্টমেন্ট, যেহেতু ট্রেন আগে ঢুকে গেছে, সকলেই যাত্রীরা এসে বসে পড়েছে, যেমনটা হয়ে থাকে। তোমাদের দেখিয়ে দিই স্লিপার কম্পার্টমেন্ট, আপার, মিডিল অ্যান্ড লোয়ার। আর এই দিকটা যেমন থাকে, সাইড আপার, সাইড লোয়ার। 73, 77, 73, এই যে 73। আজ আমার সিট পড়েছে লোয়ারে, মানে এতদিন পর লোয়ারে, যেহেতু RAC-তে আমার টিকিট ছিল। RAC কনফার্ম হওয়াই মানে এরকম একটা ব্যাপার, মানে ওয়েটিং আর RAC যদি এরকম থাকে, কোথায় সিট পড়বে সেটা বলা যায়। 73 লোয়ার পড়েছে, আর একটা রয়েছে 76। আর এই হচ্ছে LHB কোচ, সম্পূর্ণ নতুন রেক, যা দেখতে পাচ্ছি। ব্যাগপত্র রাখি, তারপর ট্রেন ছাড়লে কথা হচ্ছে আমার। সঠিক সময় আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের এই ট্রেনের আজ প্রথম হল্ট হচ্ছে বিধাননগর, মানে আমার হোম স্টেশন। এরপর হচ্ছে দক্ষিণেশ্বর 8:06-তে। তো বিধাননগরকে স্কিপ করবো, তোমাদের সাথে ডিরেক্ট দেখা হচ্ছে দক্ষিণেশ্বরে গিয়ে। যাওয়ার গাড়ি 2 নাম্বার প্ল্যাটফর্মে আছে।
আমরা দমদম ক্রস করছি আর এই যে ঢুকছে শিয়ালদা লালগোলা এই মুহূর্তে শিয়ালদাতে। আটটা বেজে 8 আমরা এসে উপস্থিত হলাম দক্ষিণেশ্বরে। ভবতারিণী মায়ের মন্দির এখানে রয়েছে। অনেক ভক্তরা আসে এখানে, যারা উত্তরবঙ্গ থেকে আসে কলকাতায়, তাদের জন্য কিন্তু এই স্টপেজটা স্পেশালি দেওয়া হয়েছে, তারা যাতে দক্ষিণেশ্বর নেমে মায়ের দর্শন করতে পারে। এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে ডিরেক্ট বর্ধমানে গিয়ে 9টা বেজে 19 মিনিটে 101 কিলোমিটারে 13 কিলোমিটার অতিক্রম করলাম সবে আমরা। বেজে 41 চলে এলাম আমরা বর্ধমানে, যার কোড হচ্ছে BW1। এখান থেকে বহু সংখ্যক মানুষ হচ্ছে, দেখো মানে লোকাল প্যাসেঞ্জার যারা রয়েছে জেনারেল কম্পার্টমেন্টে তারা দৌড়োদৌড়ি করছে। এখানে 3 মিনিটের হল্ট রয়েছে। আর বর্ধমানের মিহিদানা তো বিখ্যাত, সীতাভোগ মিহিদানা। উঠে পড়া যাক, 3 মিনিট পরে আমাদের ট্রেন ছেড়ে দেবে। এরপর আছে ঘুষকরা। তোমাদের সাথে দেখা হচ্ছে যে ঘুষকরা স্কিপ করে বোলপুর শান্তিনিকেতনে। হচ্ছে 10টা বেজে 34 চলে এলাম আমরা বোলপুর শান্তিনিকেতনে, যার কোড হচ্ছে BHP 153 কিলোমিটার অতিক্রম করে। আর এখানে আমাদের 5 মিনিটের হল্ট রয়েছে। বহু সংখ্যক মানুষ নামলো, তার সাথে বহু সংখ্যক মানুষ উঠবে। চলো উঠে পড়া যাক। 5 মিনিটের হল্ট রয়েছে, তবুও আজ যেহেতু উত্তরবঙ্গ এক্সপ্রেস লেটে চলছে, সেই জন্য দেখতে পাচ্ছি মানুষজন রয়েছে এই মুহূর্তে। কবিগুরু শহর বোলপুর শান্তিনিকেতন আমরা পার হয়ে যাচ্ছি। এরপর হচ্ছে আহমেদপুর, তারপর আসছে সাঁইথিয়া, তারপর রামপুরহাট জাংশন, তারপরে নলহাটি জাংশন, তারপর পাকুড় অ্যান্ড তারপর ঢুকছে ফারাক্কা। এবার অনেক কটা হল্ট রয়েছে, সব কটা হল্ট দেখাতে পারবো কিনা জানি না, তবে এই মুহূর্তে অলরেডি 10টা বেজে গেছে। তার মাঝে ডিনারটা ছেড়ে নিই। আর এই ট্রেনে যারা ওঠে ম্যাক্সিমাম লোক খাওয়া দাওয়া করে যে যার সিটে কিন্তু শুয়ে পড়েছে। আমারটাই বাকি রয়েছে। এবার কোন ট্রেন? বনাঞ্চল, যেটা ওই ছাদে উঠেছিল ওই ট্রেনটা। কোথায় যাবে? শিউড়ি, তাই তো? শিউড়ি। টাটা টাটা। 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেসে আমি জার্নি করছি। খাবার দাবার পালা। তোমাদের জানিয়ে দিই উত্তরবঙ্গ এক্সপ্রেসে প্যান্টিকারের সুবিধা কিন্তু নেই। আর ম্যাক্সিমাম লোকই ট্যুরিস্ট যারা ওঠে তারা খাওয়া দাওয়া করেই উঠে পড়ে ট্রেনের মধ্যে, দিয়ে একটা লম্বা ঘুম, দেন পৌঁছে যায় NGP নয়তো কোচবিহার। আর আমি এই জন্য বাড়ি থেকে প্যাক করে নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া। সেই খাওয়াটাই খেতে হবে। এখন কী রয়েছে তোমরা দেখে নাও একবার। আর এই হচ্ছে আমার রাতের খাবার। এইদিকে রয়েছে তড়কা, এগ তড়কা রয়েছে, সঙ্গে রুটি। আর এই হচ্ছে রুটি লেডিকেনি। ট্রাভেলিংয়ের সময় হালকা ফুলকাই খেতে আমি পছন্দ করি, সেই জন্য রুটি তড়কা, তার সাথে মিষ্টি রয়েছে। খাওয়া দাওয়া সাজা নেওয়া যাক। তোমাদের সাথে দেখা হচ্ছে মালদাতে গিয়ে। সময় হচ্ছে 2টা বেজে 9। বিফোর 11 মিনিট আমরা চলে এলাম মালদা টাউনে। আর এখানে আমাদের হল্ট রয়েছে প্রায় 10 মিনিট মতো। আর যেহেতু বিফোর টাইমে রয়েছে সেই জন্য আমাদের ট্রেন অনেকক্ষণ দাঁড়াবে। আর আমার পেছনে রয়েছে মালদা ইন্টারসিটি মানে রামপুরহাট, এই যে দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। তোমাদের বলে দিই এখান থেকে ইস্টার্ন রেলওয়ে শেষ, এবার শুরু হচ্ছে মালদার পর থেকে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে। এখানে 10 মিনিট দাঁড়াবে। তবে রাতের দৃশ্য কিছু দেখানোর নেই, সকলেই যা দেখতে পাচ্ছি স্টেশনে অনেকেই শুয়ে রয়েছে আর হুটোপাটি করে অনেকে উঠছে। কি আমগো এগুলো? এই হচ্ছে মালদার ফজলি, যার সাইজটা দেখো। এই বোনটি এখন মালদায়। এত রাতে তুমি আম বিক্রি করছো? আচ্ছা বন্ধুরা, মালদায় দাঁড়িয়ে রয়েছি। মালদার বিখ্যাত আম, এই হচ্ছে মালদার ফজলি আম। যার সাইজটা দেখো একবার তোমরা, দেখো। কি নিলে? চিপস। এই রাত 2টার সময়? আরে আর কিছু নেই। কেন আম দেখলাম যে?
এই বড় বড় সাইজের আম, তার মধ্যে নেই চাকু, এমনি করে হাতে। সময় হচ্ছে 2:32। চলো এবার শুয়ে পড়া যাক, তোমাদের সাথে দেখা হচ্ছে এবার সকালবেলা গিয়ে। গুড মর্নিং ফ্রম আলুয়াবাড়িয়া রোড। মালদার পর দুর্দান্ত ঘুম হয়েছে আর ওয়েদারটাও চরম, সারা রাত এইদিকে বৃষ্টি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে স্টেশন পুরো ভেজা। এরপরেই আমরা প্রবেশ করে যাচ্ছি এনজিপিতে, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে বাকি কথা এনজিপিতে গিয়ে তোমাদের সাথে হচ্ছে, পরেই ঢুকে যাচ্ছে এনজিপিতে। আর এখানে আমাদের হল্ট রয়েছে, তবে ট্রেন এই মুহূর্তে আমাদের 40 মিনিট লেট। 5টা 8-এ ঢোকার কথা ছিল, 5টা 48-এ আমাদের এখানে ঢুকলো আলুয়াবাড়িয়া রোডে। নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ধন্যবাদ। यात्रीगण कृपया ध्यान दीजिएगा। 6:40। সময় ছিল 6:20 আর এই মুহূর্তে 6:40, 20 মিনিট লেট। আমরা এসে পৌঁছালাম 572 কিলোমিটার অতিক্রম করে নিউ জলপাইগুড়ি স্টেশনে। প্রত্যেক পাহাড়প্রেমী বাঙালির আবেগ উন্মাদনার সাথে যা জড়িত, দার্জিলিং কিংবা সিকিম যেখানে যেতে হয় না কেন আমাদের নামতে হয় এই এনজিপিতেই। তবে আজ এনজিপিতে নামলেও আবার ট্রেনে উঠে পড়বো। আমাদের গন্তব্য আজ নিউ কোচবিহার। এবারে তোমাদের সাথে একটু ভাড়ার ব্যাপারটা বলে নিই। আমরা স্লিপারে জার্নি করছি, আমাদের ভাড়া পড়ছে শিয়ালদা থেকে নিউ কোচবিহার পর্যন্ত 380 টাকা। এবার যদি কেউ থার্ড এসিতে জার্নি করতে চাও সেটা হচ্ছে 1030 টাকা, আর সেকেন্ড এসিতে যদি জার্নি করতে চাও সেটা 1470 টাকা। এছাড়াও এই ট্রেনের মধ্যে ফার্স্ট ক্লাস রয়েছে এবং জেনারেল কম্পার্টমেন্টে যদি আনরিজার্ভে কেউ জার্নি করতে চাও, যেরকম আমি দেখলাম অনেকেই জাসিডি অথবা বর্ধমান থেকে এসছে, তারা এনজিপি অব্দি এলো, তাদের ভাড়া পড়ে যাচ্ছে 210 টাকা। उत्तर बंगाल एक्सप्रेस। হচ্ছে 7:18। আমরা এসে পৌঁছলাম নিউ জলপাইগুড়ি রোড স্টেশনে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন, কারণ এটা দুটো লাইনকে কানেক্ট করেছে। এক হচ্ছে বারাউনি গুয়াহাটি লাইন, আর একটি কানেক্ট করেছে নিউ ম্যাল নিউ চ্যাংরাবান্ধা ভায়া কোচবিহার। দুটো লাইন এখান থেকে কানেক্ট করেছে। আর এখানে 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে 4 লাইনের ইস্ট ওয়েস্ট করিডোর, মানে ন্যাশনাল হাইওয়ে রয়েছে। এছাড়াও শিলিগুড়ি এবং নিউ জলপাইগুড়ি স্টেট হাইওয়ে রয়েছে 1 কিলোমিটারের মধ্যে। এরপর নিউ ময়নাগুড়ি, ধূপগুড়ি। তোমাদের সাথে দেখা হচ্ছে ডিরেক্ট এবার গিয়ে ফালাকাটাতে। 105, 107 এই স্পিডে চলছে আমাদের ট্রেন। হচ্ছে 8:13। এতক্ষণ আমরা ছিলাম জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে, এবারে আমরা চলে এলাম আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। বিফোর 2 মিনিট এনজিপির পর থেকে ট্রেন টানতে শুরু করেছে, আর এই মুহূর্তে 660 কিলোমিটার অতিক্রম করে চলে এলাম আমরা ফালাকাটাতে। আর এখান থেকে ভুটান বর্ডার কাছে রয়েছে, তবে ভুটান যাওয়া যায় এখান থেকে, তবে হাসিমারাটা বেস্ট, ওখান থেকে জায়গাও রয়েছে, সেই বর্ডারটা পড়ে। আর এই ফালাকাটা স্টেশনের কোড হচ্ছে FLK। এরপরেই আমাদের অন্তিম স্টেশন, মানে গন্তব্য কোচবিহার, নিউ কোচবিহার। হইতে এই মুহূর্তে 8:48। 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেসের সাথে 698 কিলোমিটার অতিক্রম করে আমরা আমাদের অন্তিম গন্তব্যে, মানে অন্তিম স্টেশনে পৌঁছে গেলাম কোচবিহারে। এবার বাইরে বেরোনো যাক। ওয়েদার তো আপাতত যা দেখছি ভালোই রয়েছে,
বহু সংখ্যক মানুষ নামছে, যেহেতু এটা লাস্ট স্টেশন, এখানেই নেমে যেতে হবে। বাইরে গিয়ে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। তো বন্ধুরা, এই হচ্ছে নিউ কোচবিহার স্টেশন। অনেকটা এনজিপির মতো, এনজিপি থেকে বাইরে বেরিয়ে যেরকম অটো টোটো স্ট্যান্ড রয়েছে সেরকমই রয়েছে। খুব সুন্দর স্টেশনের বাইরে দেখো কতটা সুন্দর। আকাশে মেঘ তো ঘনিয়ে রয়েছে, তবে বর্ষণ হচ্ছে না। এবার আমাদের একটা হোটেল নিতে হবে, নাহলে একটা ব্যবস্থা করতে হবে, ফ্রেশ হতে হবে, তারপর আমরা সাইট সিনে বেরোবো। চলো দেখতে থাকো বন্ধুরা। স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। ভেবেছিলাম যে কোনো একটা হোটেল নেবো, তবে যেহেতু আমরা সাইট সিনিংয়েই বেরিয়ে যাচ্ছি, সেই জন্য আমার কাছে অপশন রয়েছে সব থেকে বেটার যেটা, সেটা হচ্ছে কোচবিহার স্টেশনই। এখানে রয়েছে রিটায়ারিং রুম, সেই রিটায়ারিং রুমেই বুক করে নিয়েছি এই মুহূর্তে আমরা রুম। তবে এই রিটায়ারিং রুম কীভাবে তোমরা বুক করবে এবং রিটায়ারিং রুম কীরকম রয়েছে সমস্তটাই দেখিয়ে নিচ্ছি সাইট সিনিংয়ে বেরোনোর আগে। দেখে নাও একবার বন্ধুরা। এই হচ্ছে কোচবিহার স্টেশন, এখানে এন্ট্রেন্স রয়েছে। আর তোমাদের দেখিয়ে নিই, এই হচ্ছে স্টেশনটা কতটা সুন্দর দেখো, একদম কোচবিহার রাজবাড়ির মতো। আর এখানেই রয়েছে কিন্তু রিটায়ারিং রুম। তো চলো একদম ভেতরে প্রবেশ করা যাক এবং ডিরেক্ট তোমাদের দেখাই রিটায়ারিং রুমটা। বন্ধুরা, এই হচ্ছে এন্ট্রেন্স, এখান থেকে এক্সিট এবং এন্ট্রেন্স রয়েছে। এই হচ্ছে কোচবিহার স্টেশন, আর স্টেশনের ভেতরেই রয়েছে রিটায়ারিং রুম। এখানে রয়েছে টিকিট কাউন্টার, তোমাদের যদি দেখিয়ে নিই, ঢুকেই রয়েছে এই হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে রিজার্ভেশন এবার কাউন্টার সমস্ত কিছু রয়েছে এই দিকটা। এখান থেকে আমাদের যেতে হবে ঠিক এদিকে, এই যে এখানে রয়েছে উচ্চ কক্ষ, এখানেই রয়েছে বিশ্রামালয়, ঠিক এখান থেকে আমাদের যেতে হবে। চলো দেখো কতটা বড়, দেখো এখান থেকে সব রিটায়ারিং রুম শুরু হয়ে গেছে। এদিকে রয়েছে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম লেডিস, আর এখানে পরপর রয়েছে। আর যদি তোমাদের দেখাই, এই হচ্ছে স্টেশন, এখানে একের পর এক প্ল্যাটফর্ম রয়েছে। এখান থেকে পুরো স্টেশন দেখা যাচ্ছে, তার সাথে ট্রেন দাঁড়িয়ে রয়েছে সেটা পর্যন্ত দেখা যাচ্ছে। আর এখানে তোমাদের দেখাই ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম যেটা রয়েছে, ঠিক ঢুকেই এটা হচ্ছে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম, এই দেখো। আর আমরা চলেছি এবারে ঠিক সামনে। তো বন্ধুরা, এই দেখো এখানে রয়েছে ডরমেটারির সুবিধা রয়েছে। তারপরে ঠিক ওই যে সামনে থেকে শুরু হচ্ছে আমাদের রিটায়ারিং রুমগুলো। এখানে এসিও রয়েছে, নন এসিও রয়েছে। তবে রুমটা কেমন তোমাদের সাথে শেয়ার করে নিই। ঢুকেই রয়েছে এখানে দেখো দুটো বেড কভার দেওয়া হয়েছে, পিলো কভার দিয়ে দিয়েছে তারা। এখানে ঢুকে এদিকে রয়েছে একটি টেবিল। আর রুম যদি দেখাই অনেকটা বড়, এদিকে পাখা রয়েছে, পাখা চলছে। আর এই হচ্ছে রুম, দেখে নাও। আর এদিকে একটা মিরার রয়েছে, মিরারটা মোটামুটি ক্লিয়ার আছে, নিজেকে দেখতে পাচ্ছি। আর এদিকে রয়েছে অ্যাটাচ বাথটা তোমাদের দেখিনি। এই হচ্ছে ওয়েস্টার্ন বেসিন রয়েছে, আর বাথটাও অনেকটা বড়, নিট অ্যান্ড ক্লিন। তার সাথে গিজারেরও অপশান রয়েছে, দেখো গিজারেরও ব্যবস্থা রয়েছে তার সাথে। এই হচ্ছে রিটায়ারিং রুম, এই হচ্ছে আজকের ঠিকানা। এখানে রিটায়ারিং রুমকে আমি আজ বেছে নিয়েছি থাকার জন্য, কারণ থাকবো তো কম, ঘুরবো বাইরে বেশি, সাইট সিনিং করতে বেরোবো। তবে এক জায়গায় ফ্রেশ হতে হতো, হোটেল পাওয়া মুশকিল ছিল আগেই বলেছি, সেই জন্য এই রিটায়ারিং রুমকে বেছে নিয়েছি। এবার তোমরা এসে রিটায়ারিং রুম বুকিং করবে কি করে, এটা কিন্তু অফলাইনে আর হচ্ছে না। তোমরা এখানে এসে রিটায়ারিং রুম চাইলেই তারা দিয়ে দেবে না। তোমাদেরকে একটা করতে হবে, যে অ্যাক্টিভ পিএনআর আছে, তোমরা যে ট্রেনে করে আসবে সেই ট্রেনের রিজার্ভেশনের যে পিএনআর আছে, সেই পিএনআর দিয়ে তোমাদের আইআরসিটিসি অ্যাপ থেকে কিন্তু এই রিটায়ারিং রুমটা বুক করে নিতে হবে। রিটায়ারিং রুম বুক করে নেওয়ার পর যে নাম্বারটা আসবে, সেই নম্বরটা এখানে এসে দেখালে তারা তোমাদেরকে প্রোভাইড করে দেবে চাবি রুমের। আর এখানে বলে দিই, আমরা এসি রুম পাইনি আজকে। আমাদের যখন আমরা বুক করি তখন আমাদের এসি অ্যাভেলেবেল দেখাচ্ছিল না, আমরা নন এসি পেয়েছি। তোমরা চেষ্টা করবে যদি রিটায়ারিং রুমে থাকো, যেহেতু আমরা সাডেন ডিসিশন নিয়েছি, মানে কোচবিহারে নামার পর ডিসিশন নিয়েছি। আর তোমরা যদি আগে থেকে এরকম রিটায়ারিং রুমে থাকতে চাও, তো আগে থেকে তোমরা ট্রেনে থাকতেই, মানে এখানে পৌঁছানোর আগেই তোমরা রিটায়ারিং রুম বুক করে নেবে, তাহলে তোমরা এসিটা পেয়ে যাবে খুবই কম, অল্প টাকা, 200 টাকার মধ্যে তোমরা এসি রুম পেয়ে যাবে। আমরা যেরকম 260 রুপিসে দুজন থাকছি, মানে পার পার্সন ওই 130 টাকার কাছাকাছি। তো বন্ধুরা, স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেলাম। স্টেশনে এসে এখনও ব্রেকফাস্ট সারা হয়নি, ব্রেকফাস্ট সারবো, তারপর সাইট সিনিং করবো। এখানে দেখতে পাচ্ছি টোটো রয়েছে। এবার কোথায় কোথায় কী রয়েছে সেই সাইট সিনগুলো দেখতে হবে, এবং খরচ কী রয়েছে সেটা তোমাদের জানাচ্ছি। এখানে দেখো একের পর এক অটো দাঁড়িয়ে রয়েছে। একটু জানবো দাদার থেকে যে সাইট সিনিংয়ের কী খরচ রয়েছে। দাদা, সাইট সিনিংয়ের কী ব্যাপার রয়েছে তোমাদের এখানে? অনেক আছে। কীরকম কী কস্ট আছে? রাজবাড়ি আছে, আচ্ছা, রাজার মদনমোহন বাড়ি আছে, আচ্ছা, তারপরে মধুপুর ধাম আছে, সিদ্ধেশ্বরী মন্দির আছে, মদনমোহন মন্দির আছে, এই আর কি। ঘুরতে কত কি খরচ লাগবে? খরচ এসে লোকালে স্পট ঘুরলে আমরা অটো দিয়ে 1500 টাকা নিই। আচ্ছা, সারাদিনে। আর এদিকে জঙ্গলমহল আছে, আচ্ছা, চিলাপাতা ফরেস্ট, জয়ন্তী,
তারপরে হাসিমারা, এগুলা তোমার 4 হুইলারে ঘুরতে হবে, এগুলাতে ঘুরলে তোমাদের 2500-3000 টাকা খরচা হবে। তো বন্ধুরা শুনলে, যারা কোচবিহারে এসে কোচবিহারে ঘুরে দেখতে চাও, অনেক কিছু রয়েছে, লোকালে রয়েছে, আবার জয়ন্তী রয়েছে, মানে হাসিমারা রয়েছে, হাসিমারা এয়ারবেস যেটা বলছিলাম ভুটানের কথা। তো এখান থেকে তোমরা ঘুরে নিতে পারো কোচবিহারে এসে। তো কী চার্জেস রয়েছে সেটা তোমাদেরকে বলে দিলাম। ব্রেকফাস্ট সেরে নিই, তারপরে আমরা কিছু সিলেক্টিভ জায়গা ঘুরবো, আমি ভেবে এসেছি সেই জায়গাগুলো তোমাদের দেখাবো, যেগুলো না ঘুরলে কোচবিহার অসম্পন্ন বলতে গেলে। বন্ধুরা স্টেশনের বাইরে অনেক কটা দোকান রয়েছে, তবে খুব একটা বড় দোকান না, সব ছোটো ছোটো দোকান। তবে সেখানে পাওয়া যাচ্ছে রুটি, পরোটা, তাহলে চাইলে কিন্তু তোমাদের বানিয়ে দেবে, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। এই যে শুভজিৎ নিচ্ছে, আমরা নিয়ে নিয়েছি রুটি আর ছোলার তরকারি, মানে পরোটাও পাওয়া যায়। এটা নিয়ে আপাতত ব্রেকফাস্ট সারি, তারপরে তো দুপুরে খেতেই হবে ভারী ধরনের কিছু। ব্রেকফাস্ট সেরে আমরা চললাম আজকের আমাদের প্রথম গন্তব্য কোচবিহার রাজবাড়ির উদ্দেশ্যে। নিউ কোচবিহার স্টেশন থেকে কোচবিহারের রাজবাড়ির দূরত্ব 2.5 কিলোমিটার। সময় লাগবে টোটোতে 10 থেকে 12 মিনিট। কিছু দূর এগোতেই একটি ফটক আমাদের জানান দিল আমরা রাজবাড়ি চত্বরে প্রবেশ করে গেছি। টোটো করে আমরা চলে এলাম সবার প্রথমে কোচবিহার রাজবাড়ি ভিজিট করতে। কোচবিহারের অন্যতম আকর্ষণ যাকে বলে, আমাদের পড়লো জনপ্রতি 20 টাকা করে। আমরা কোনো রিজার্ভ করিনি, লোকালভাবেই ঘুরছি। চলো যাওয়া যাক এবং কোচবিহার রাজবাড়ি ভিজিট করা যাক। বন্ধুরা, এই হচ্ছে বিখ্যাত কোচবিহারের রাজবাড়ি, যেটা ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে তৈরি। এর অরিজিনাল নাম হচ্ছে ভিক্টর জুবলি প্যালেস, যেটা রাজা নৃপেন্দ্র নারায়ণ তৈরি করেছিলেন 1888 সালে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, আর কতটা অঞ্চল জুড়ে দেখো বিস্তৃত। আর এখানে খুব সুন্দরভাবে একটা গার্ডেনও তৈরি করা হয়েছে, অনেক ফুলের গাছও রয়েছে। চারিদিকটা ঘুরে দেখবো এবং তোমাদের তো দেখাচ্ছি, চলো সঙ্গে থাকো। 19বিংশ শতকের শেষের দিকে নির্মিত হওয়া 51,309 বর্গফুট জুড়ে অবস্থিত এই রাজবাড়িটি ভিক্টর জুবলি প্যালেস নামে পরিচিত হলেও পরবর্তীকালে কোচবিহার রাজবাড়ি বা কোচবিহার প্যালেস নামে পরিচিত হয়। 1887 সালে রাজা নৃপেন্দ্র নারায়ণের হাত ধরে ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে তৈরি হয় এই রাজবাড়িটি। রাজবাড়ির চারিদিকে রয়েছে সুসজ্জিত একটি বাগান, চারিদিকটা সবুজে ঘেরা। এই বিখ্যাত রাজবাড়িটির রয়েছে ড্রেসিং রুম, বিলিয়ার্ড রুম, তার সাথে কিচেন এবং 51টির বেশি কক্ষ রয়েছে এই রাজবাড়িতে। রাজা নৃপেন্দ্র নারায়ণের আমলে তৈরি হওয়া এই রাজবাড়িটি বর্তমানে একটি মিউজিয়ামে পরিণত হয়েছে। এই রাজবাড়িটিতে প্রবেশ করলে দেখা যায় ইতালীয় রেনেসাঁ স্থাপত্য শৈলী এবং তার অনুকরণে তৈরি হয়, এবং এই রাজবাড়িটির প্রবেশদ্বারটি ইতালিয়ার সেন্ট পিটার চার্চের অনুরূপে তৈরি করা হয়েছিল। বর্তমানে বহু পর্যটকই যারা কোচবিহার ঘুরতে আসে তাদের কাছে আকর্ষণের জায়গা এই কোচবিহার রাজবাড়ি। তো বন্ধুরা, বর্তমানে এই রাজপ্রাসাদটি একটি মিউজিয়ামে পরিণত করা হয়েছে। ভেতরে অনেক কিছু রয়েছে, সেই রাজাকার দিনের রাজাদের সমস্ত জিনিস, পদক থেকে আরম্ভ করে বিভিন্ন ইতিহাস, রাজচিহ্ন থেকে আরম্ভ করে সেই সময় নৃপেন্দ্র নারায়ণ থেকে আরম্ভ করে তার পিতামহ এবং যারা যারা ছিলেন সেই ব্রিটিশ সময়কার বিভিন্ন স্মৃতি এবং তার রাজত্বকালের বিভিন্ন স্মৃতি সেই মিউজিয়ামের ভেতরে রাখা রয়েছে। আর এর টাইমিংটা যদি তোমাদের বলি, সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি এই রাজপ্রাসাদটি খোলা থাকে। আর শুক্রবার দিন এই কোচবিহার রাজবাড়ি পুরো বন্ধ থাকে, প্রপার পুরো বন্ধ থাকে। বহু পর্যটক শীতকালে এখানে ভিড় জমান, তবে এই মুহূর্তে লোকাল পর্যটকরাই রয়েছে। আর কোচবিহারের কিন্তু একটা নিজস্ব ভাষা রয়েছে, মানে রাজবংশীদের তাদের নিজস্ব যে ভাষাটাকে বলা চলে, অঞ্চল ভেদে সেটা কিন্তু পরিবর্তন হয়। আমিও কিছুটা জানি, তোমাদের সেটা বলবো, সেই ভাষাটাও তোমাদেরকে বলে শোনাবো। একটু সামনের দিকে একটু ঘুরে নিই। প্রথমবার এসেছি যেহেতু, রাজবাড়িটা আমিও ঘুরে দেখছি এবং তোমাদেরকেও ঘুরে দেখাচ্ছি। আর অনেকেই সেই লোকাল ভাষায় কথা বলছে, সেই লোকাল ভাষাটাও তোমাদের বলে শোনাবো। প্রথমে টোটো রিজার্ভ না করলেও পরে কোচবিহার রাজবাড়ির বাইরে থেকে আমরা একটি টোটো রিজার্ভ করে নিলাম, যিনি আমাদের বাকি দর্শনীয় স্থানগুলি ঘুরিয়ে দেখাবেন এবং তারই সাথে শেষে স্টেশনেও পৌঁছে দেবেন। দর কষাকষি করে তার সাথে আমাদের ঠিক হলো সারাদিনে 500 টাকার বিনিময়ে তিনি আমাদের কোচবিহার ঘুরে দেখাবেন। কোচবিহার রাজবাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে মদনমোহন মন্দির, এই যে দেখো সেখানে চলে এলাম। এটাও কিন্তু সেই রাজা নৃপেন্দ্র নারায়ণই প্রতিষ্ঠা করেছিল। ভেতরে যাওয়া যাক, চলো। কোচবিহারের মদনমোহন মন্দির, এখানে রাধাবিহীন কৃষ্ণ পূজিত হয়ে থাকে। এখান থেকেই কোচবিহারের বিখ্যাত রাজ উৎসবের সূচনা হয়ে থাকে। কোচ রাজবংশীদের কুলদেবতা হলেন মদনমোহন। ইংরাজি 1889 সালে রাজা নৃপেন্দ্র নারায়ণ এই মন্দিরটির কাজ শুরু করেছিলেন এবং 1890 সালে 4 মে এই মন্দিরটির উদ্বোধন হয়। এখানে নিত্য পূজার সাথে ভোগ বিনিময়েরও ব্যবস্থা রয়েছে। ঠিক মন্দিরতে ঢোকার আগেই রয়েছে একটি পুষ্করণী এবং মন্দির চত্বরে রয়েছে পুজো দেওয়ার সমস্ত সামগ্রীর দোকানও। পূর্বে এই মন্দিরটি কোচ রাজাদের দ্বারা নির্মিত হলেও সেহেতু শুভ্র এই মন্দিরটি বর্তমানে প্রত্যেক সনাতনীর ও বিশ্বাসের সাথে জড়িত রয়েছে।
এখানে যে মূর্তিটা রয়েছে সেটা কিন্তু পুরোটাই গোল্ডেন, মানে মদন মোহন গোপাল এখানে তারা বলে থাকেন, এই জন্যই মদন মোহন মন্দির। খুব সুন্দর। এখানে আর তেমন কিছু দেখার নেই, মন্দিরে এসে তোমরা মন্দির ভিজিট করতে পারো এবং চাইলে তোমরা পুজোও দিয়ে নিতে পারো। চলো এখান থেকে বেরোনো যায়। মানে রাস মেলার সময় মহারাজা নৃপেন্দ্র নারায়ণের উচ্চ বিদ্যালয়, রাজার নামে স্কুল। এই হচ্ছে কোচবিহারের জ্যাঙ্কি স্কুল। এটা এক বলা হয়ে থাকে যে রাজার স্কুল এটাকে বলা হয়ে থাকে, রাজা স্কুলে নাকি পড়তেন কথিত আছে। বন্ধুরা কেন বলা হয় রাজার শহর? রাজারই রাস্তা, রাজারই বাড়ি, রাজারই প্রাসাদ আর রাজারই দিঘি। এটা হচ্ছে সাগর দিঘি। এখানেই রয়েছে কোচবিহারের সমস্ত প্রশাসনিক ভবন। এখানে এলেই কিন্তু তোমরা সব কিছু পাবে। আরেকটা জিনিস তোমাদের দেখাই, এ দেখো ঘোড়ায় টানা গাড়ি। শুধু মুর্শিদাবাদে নয়, রাজার শহর কোচবিহারেও চলে কিন্তু। আমি এর আগে যখন মুর্শিদাবাদে গেছিলাম তখন তোমাদের টাঙা গাড়ি দেখিয়েছিলাম, তবে কোচবিহারে এসেও কিন্তু টাঙা গাড়ি দেখতে পাচ্ছি। আর এইটাই হচ্ছে সেই বিখ্যাত সাগর দিঘি। এখান থেকে ওই যে দেখা যাচ্ছে রাজবাড়ির চূড়া, আর এখানেই রয়েছে ঠিক সামনে পোস্ট অফিস, এইদিকে রয়েছে থানা। সমস্ত কিছু মানে প্রশাসনিক কাজকর্ম করতে গেলে পোস্ট অফিসে, সমস্ত প্রশাসনিক কাজকর্ম করতে গেলে কিন্তু এই সাগর দিঘিতেই তোমাকে আসতে হবে। মানে শহরের মধ্যমণি বলা যেতে পারে এই সাগর দিঘি। বন্ধুরা আমরা চলে এলাম খাসির ঘাটে, মানে এটাকে ঘাটপাড়া বলা হয়ে থাকে। এই ঘাট থেকে ঠিক ওপারে পারাপার হওয়া যায় বাঁশের সাঁকো দিয়ে, সেই জায়গাটাই দেখতে এলাম। এখন এই মুহূর্তে যা দেখাচ্ছে মানে আমাদের গাইড টোটো দাদা, সেটাই আমরা দেখছি এবং তোমাদের সামনে তুলে ধরছি। দেখাই একবার সেই ঘাটটা, মানে বাঁশের সাঁকো করা রয়েছে, একবার দেখো। এই দেখো চাটা, এগুলো হচ্ছে বাঁশের চাটা। ঠিক এই যে এই বাঁশের চাটাটা দিয়ে পার হচ্ছি, ঠিক এখান থেকেও ঠিক ওই দিক পর্যন্ত কিন্তু এরকম ঘাট পার হওয়া যায়, এই জন্য এর নাম ঘাটপাড়। আর এই যে দেখতে পাচ্ছি নৌকা রয়েছে এখানে একটা, দেখো। এবার কোথায় যাবো? মধুপুর, পঞ্চকোটি মন্দির। চলো। বন্ধুরা পঞ্চকোটি মন্দির দেখতে এসেছিলাম, তবে মন্দিরে এই মুহূর্তে তালা বন্ধ। তবে মন্দিরটা সত্যিই খুব সুন্দর। একটা বট গাছ, বহু পুরনো বট গাছের যে গুড়ি রয়েছে সেখানে রয়েছে শিব ভোলেনাথ। তবে ঢুকতে পারলে খুব ভালো লাগতো। এক ঝলক তোমাদের দেখিয়ে নিচ্ছি তবু। আমরা এসে পৌঁছালাম মধুপুর ছত্রতে, মানে এটাও একটা মন্দির। এবার ভেতরে যাওয়া যাক, কি রয়েছে আর ইতিহাসটা কি রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। কোচবিহারের ঐতিহাসিক ও সুবিখ্যাত মন্দিরগুলির মধ্যে অন্যতম হলো মধুপুর ধাম বা মধুপুর ছত্র। মূলত এটি আসামিদের তীর্থস্থান নামেই পরিচিত। অসম থেকে আসা বহু ভক্তরা এই মন্দিরে প্রতিনিয়ত ভিড় জমান। এই মন্দিরে 3 বেলা পুজো হয়ে থাকে। এছাড়াও ভগবত পাঠ হয়ে থাকে। ভাদ্র মাসে সারা মাসব্যাপী ভগবত পাঠ হয়ে থাকে। এই সম্প্রদায় কৃষ্ণ ছাড়া আর কাউকে ভগবান মানেন না, অর্থাৎ কৃষ্ণই তাদের ভগবান। ইতিহাস মতে আসামের এক ব্যক্তি যার নাম শঙ্করদেব, তিনি হরিনাম সংকীর্তন করতেন। সারা আসাম জুড়ে হরিনাম সংকীর্তনের প্রচার করতেন। যিনি হরিনাম সংকীর্তন করতে করতে এখানে এসে দেহত্যাগ করেছিলেন। তার এখানে সমাধিও রয়েছে, যাকে আসামের লোকেরা মহাপ্রভু বলেও সম্বোধন করে থাকেন। এছাড়া এখানে কৃষ্ণের জন্মদিনের দিন অর্থাৎ জন্মাষ্টমীর দিনও উৎসব বিশেষভাবে পালিত হয়ে থাকে।
তো বন্ধুরা এই ছিল মধুপুর ধামের ইতিহাস। চলো এখান থেকে এবার বেরোনো যাক। তিনটে বেজে 6 চলে এসেছি আমরা লাঞ্চ টেবিলে। কোচবিহারে এসেছি, রাজার হাট, রাজার বাড়ি, রাজার প্রসাদ, সব কিছুই রাজা। তবে কোনো দোকানে না গিয়ে এখন আমরা একটা লোকাল জায়গায় একটা দোকানে চলে এসেছি, সেখানে আমরা দুপুরের খাওয়াটা সেরে নিচ্ছি। নিয়ে নিয়েছি চিকেন থালি বলা যেতে পারে, আর কী কী রয়েছে সেটাও দেখে নাও। হচ্ছে আমাদের দুপুরের খাবার, এখানে রাইস রয়েছে, পাঁপড় রয়েছে, লেবু রয়েছে, ডাল, এখানে একটি সবজি রয়েছে, আর এই হচ্ছে চিকেন, কোচবিহারের চিকেন। আর এইদিকে আরেকটি সবজি রয়েছে, আর এইদিকে দেখতে পাচ্ছি বেগুন ভাজা, ছোট ছোট বেগুনের ভাজা। এই হচ্ছে খাবার, ট্রাই করা যাক। প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, চারিদিকে ঘুরতে ঘুরতে খিদে তো পাবেই। ডাল তো রয়েছে, তবে চিকেনটা আগে ট্রাই করা যাক। লাল লাল ঝাল ঝাল কিন্তু। নর্থ বেঙ্গলের লোকেরা এমনি একটু তেলে ঝোলে রান্না পছন্দ করে, তার উপর স্পাইসিনেস। চিকেন, পালকি চালের ভাত আর চিকেন, লাল লাল ঝাল ঝাল, তার সাথে ছিল মুড়ি ঘন্ট। সত্যি আনএক্সপেক্টেড একটা খাওয়া দাওয়া ছিল, এক্সপেক্ট করিনি যে এরকম একটা জায়গায় এত সুন্দর খাওয়া পাবো। আর এক এক জায়গায় এক এক চাল বিখ্যাত, যেরকম আমাদের তুলাপাঞ্জি, রায়গঞ্জ, এখানে যেটা শুনলাম আবার পালকি চাল, মানে এটা সত্যি শুনে খুব ভালো লাগলো। ওভারঅল গুড, 100 টাকায় পেট ভরে খাওয়া দাওয়া। কোচবিহারে এসেছি এবং কোচবিহার থেকে কিছু না কিছু তো নিতেই হয়। তবে এই মুহূর্তে শুনলাম এখানে রয়েছে আনারস বাগান, তো সেই আনারস বাগানে যাচ্ছি এবারে। মানে আমরা জানি যে চা বাগানে বড় বড় গাছ লাগাতে হয়, মাঝখানে চা ভালো হয় যাতে রোদ বাতাস পায়। আর এই মুহূর্তে দেখছি আনারসেও তাই। এই দেখো কত বড় একটা আনারস, দেখো আনারস বাগানে এসে কতটা বড় আনারসটা দেখো, মানে কাঁটা তো পুরো ভর্তি। জেঠিমা ধরে দেখাচ্ছে কতটা বড়। মোটামুটি কতদিনে পাকবে জেঠিমা? এক সপ্তাহ লাগবে। এই হচ্ছে সব লঙ্কা, পাকা লঙ্কা। যেতে হবে আমাদের মাঝখান থেকে। আরে বাবা, কাটা আছে। কোন দিকে? পাকা আনারস কোথায়? যে পাকা আনারস, তোলো তোলো। একদম তুলে দিচ্ছেন উনি পাকা আনারস। দেখি একটু, এই দেখো এই হচ্ছে আনারস। পেকেছে এটা? পুরোপুরি তো পাকেনি। হ্যাঁ পাকছে, পেকে গেছে। পেকে গেছে, হলুদ হলুদ হয়েছে। হ্যাঁ, বেশি পাকতে গেলে বুলবুলি খেয়ে ফেলে। বুলবুলি খেয়ে ফেলবে? বুলবুলি কি পাখি? হ্যাঁ পাখি। তো বন্ধুরা এই দেখো, এই হচ্ছে আনারস। আনারস বাগানে এসে একদম গাছ থেকে পাড়া আনারস দেখো। আবার এখানে ড্রাগনও হয়েছে, দেখো ড্রাগন, এই যে ড্রাগন, এই যে ড্রাগন। আর এইখানে যাচ্ছি এবারে লেবু, জেঠিমা এবার লেবু পাড়ছে। প্রচুর, ওরে বাবা, টেনে নিয়ে চলে এলো কাটার মধ্যে থেকে। দেখি, আরে সাবাস, এই হচ্ছে সাইজ পুরো। এই যে দেখছো বাড়ির ভেতরে জমি রয়েছে, এই জমিতে কিন্তু আনারস চাষ হচ্ছে। আর আনারস বাগানে একটা ব্যাপার হচ্ছে কাটা রয়েছে, সেটা দেখে দেখে ঢুকতে হবে। অনেক কাটা হয়তো পায়ে ফুটেও গেছে। বন্ধুরা সাইড সিন ঘুরে ঘাড়ে আবারও আমরা চলে এলাম কোচবিহার স্টেশনে, এনসিবিতে। আমাদের ট্রেন রয়েছে আজকে, আবার 6টার সময় পদাতিক, সেই ট্রেনই ধরবো। আর যে দাদা আমাদের ঘুরে দেখালো, একটু দাদার সাথে আলাপ করে দিই। এই দাদা কিন্তু আমাদের খুব ভালোভাবে ঘুরিয়ে দেখিয়েছে। তোমরা চাইলে দাদার নম্বর থাকলো, কল করে কিন্তু চলে আসতে পারো। আমরা তো আবার কোচবিহারকে বিদায় জানাবো, এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে কিন্তু আমরা ট্রেন ধরবো। চলো ফ্রেশ হয়ে আবার কথা হচ্ছে। সময় হচ্ছে 6টা বেজে 2। 12378 ডাউন পদাতিক এক্সপ্রেস আমাদের ঢুকে গেল। 6টায় ঢোকার কথা ছিল, 2 মিনিট লেট। আর আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে আজ বাড়ি ফেরার পথে S6। আসার সময় উত্তরবঙ্গতে S5 ছিল, আর এখন S6। 2 মিনিটের হল্ট রয়েছে, এর মধ্যেই উঠতে হবে আমাদেরকে। এই হচ্ছে পদাতিক এক্সপ্রেস। বন্ধুরা
উঠে পড়লাম পদাতিক এক্সপ্রেসে, এবার বাড়ির পথে। এই ছিল কোচবিহারের জার্নি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে নেক্সট কোনো ট্রাভেল এপিসোডে, নেক্সট কোনো জার্নিতে। আবার শুরু হবে বাড়ি ফিরে শিয়ালদা কিংবা হাওড়া থেকে অথবা কলকাতা স্টেশন থেকে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি। টাটা। আর যা অবস্থা মনে হচ্ছে আবার বৃষ্টি হবে।